সকালটা শুরু হয় আর নানান রকম টেনশন যেন শুরু হয়ে যায়। সকালবেলায় কি রান্না করব, জলখাবারে কি দেবো, দুপুরে কি রান্না করব, আবার যদি নিরামিষ রান্না হলো তো রাত্রে আবার একটা রান্নার ব্যাপারটা থেকে যায়, রাত্রে আবার কি করব। তো আমাদের মেয়েদের না প্রতিটা দিন এই রান্নাঘরের কাজকর্মের কথা ভাবতে ভাবতেই যেন সারাটা দিন চলে যায়, তাই না? তো এখন এদিকে সকালে তরকারিটা বসিয়ে দিলাম। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই আমার দেরি হয়ে গেল। ওই যে বলেছিলাম গতকাল আমার বাবানের জ্বর এসেছিল, তো রাত্রেবেলায় তো আমি ওকে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, তাতে করে রাতের দিকটাতে জ্বরটা কমেছিল, ভোরের দিকে দেখলাম বেশ গাটা গরম হয়েছে। তখন আমি আর ওকে ওষুধ খাওয়াইনি, তবে এখন সকালবেলায় যখন ও ঘুম থেকে উঠলো তখন দেখছি গাটা বেশ ঠান্ডা। তো এখন গায়ে জ্বর নেই। আসলে ব্যাপারটা কি, এখনও তো ঠিক সেইভাবে গরমটা পড়েনি, কিন্তু ওই যে গা ধোয়া শুরু হয়ে গেছে। প্রচুর বারণ করি তবুও শোনে না, গায়ে একদম হুড় হুড় করে জল ঢালবে, তার মধ্যে ঠান্ডা পাউডার গায়ে লাগিয়ে ফ্যানের তলায় ঘুমোবে, ব্যাস ঠান্ডাটা লেগে গেছে। ঠান্ডা লেগেই জ্বরটা আসলে এসেছে আর কি। তো এই যে এদিকে সকাল সকাল উঠে পড়তেও বসে গেছে। এই যে সকাল সকাল বলবো না, আজকে রবিবার, আজকে একটু দেরি করে উঠেছে অন্য দিনের তুলনায়, যেহেতু শরীরটা খারাপ সেই কারণে আমি আর ওকে সকাল সকাল ডাকিনি। বাবা বাবা তাকা, ঠিক আছে এখন শরীর ভাল লাগছে? কালকে তো সন্ধ্যাবেলা যখন ওর ম্যাডাম পড়াতে এসেছিল তখন থেকেই বলছে যে ঘাড়ে যন্ত্রণা করছে, মাথায় যন্ত্রণা করছে। সত্যি কথা বলতে গেলে না আমি বিশ্বাস করিনি, কারণ মাঝে মধ্যে তো দুষ্টুমি করে বাচ্চারা না পড়ার জন্য, আর সন্ধ্যাবেলায় ম্যাডাম পড়িয়ে যাচ্ছে, তারপরে আবার পড়তে বসতে হবে, এইসবের কারণেও অনেক সময় বাচ্চারা মিথ্যে কথা বলে। তো আমি ভেবেছিলাম সত্যিই সেই রকমটাই কিছু একটা হয়েছে। তারপরে দেখলাম যে না, গাটা সত্যি সত্যিই গরম হচ্ছে, তারপর তো জ্বর আসলোই। তো যাই হোক, এখন বাবান ভালো রয়েছে। তাহলে চলো, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রিবেলায় কয়েকটা লুচি আমি রেখে দিয়েছিলাম আর কি, তো সেটা দিয়ে আমিও সকালবেলায় চা খেয়েছি। জানি এই কথাটা শুনে তোমরা ভীষণই রাগ করবে, তো কিছু করার নেই, এই লোভটা না আমি কিছুতেই ছাড়তে পারি না, আর সেই কারণেই যত সমস্যা হচ্ছে, কিন্তু পারছি না আর কি। তো আমিও এদিকে লুচি দিয়ে চা খেলাম, আর আমার বাবানও আজকে সকালবেলা একটু লুচি দিয়েই চা খেয়েছে, মানে লুচি পরোটা থাকলে না ও একটু সেটা দিয়েই খেতে চায়, তো ওর জন্যও রেখে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে ওইদিকে পড়তে বসে গেছে। আর বাবানের জন্য আজকে সেদ্ধ ভাত করবো প্রেশার কুকারে, আর আমাদের সবারই আজকে সকালে রুটি করে নিচ্ছে, আর ওই যে কালো জিরে দিয়ে একটু টমেটো দিয়ে আর হলুদ ছাড়া, যেরকম তরকারিটা এর আগের দিনকে করেছিলাম রাত্রেবেলা, ঠিক তেমনভাবেই রুটির তরকারিটা করে নেব। রুলটা কিনেছিল কত টাকায়? হ্যাঁ, আর 10 টাকায় সব মিলিয়ে 10 টাকায় বিক্রি হলো। 15 টাকা কিনতে গিয়ে পাগল আর বেচতে গিয়ে ছাগল। মুখে তো তোমাদেরকে বললাম যে আজকে সাদা আলু চচ্চড়ি করব, কিন্তু জানো তো ভিডিও করতে করতে কখন যে মনের ভুলে আমি হলুদ দিয়ে ফেলেছি। তারপর আমার মনে পড়লো, যা আজকে তো বলেছিলাম সাদা আলু চচ্চড়ি করব, সেই তো হলুদ দিয়েই বসলাম। যাকে হলুদ দিয়েই আজকে তরকারিটা করে নিয়েছি। আর আলুগুলো মনে হচ্ছিলো যেন মানে সেদ্ধ হয়েছে, তাও যেন মনে হচ্ছে কি একটু যেন কেমন তাকিয়ে তাকিয়ে রয়েছে, তাই খুন্তি দিয়ে 2-1টা আলু এইভাবে একটু ঘেটে দিলাম। বেশ তরকারিটা এখন গিয়ে মাখো মাখো হলো। প্রতিদিনই কিছু না কিছু কাচাকুচি থেকেই থাকে, যেহেতু গরমের দিন পড়েছে, ঘাম হয়, আর ঘামের থেকে হয় কি নোংরার থেকেও না গন্ধটা যেন হয়, তো সেই কারণে কাচাকুচি আমার এখন প্রতিটা দিনই প্রায় লেগেই থাকে। তো এদিকেও আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম, ওই কাজের ফাঁকে ফাঁকেই কেচে কুচে নেব। আর ওদিকে তো তরকারিটা নামানো হয়ে গেছে, আর আটা মেখে আগেই রাখা রয়েছে, যার জন্য ওই একটা সুবিধে। আর বাবানের জন্য এই যে বললাম প্রেশার কুকারে ভাত করব, সেটাতেও খুব একটা বেশি সময় লাগবে না। এগুলো না বেশ ভিজিয়ে একটু রেখে দিলে পরিষ্কার হয়ে যাবে, সেই কারণে ওই হাত ফাঁকা যেই না হয়েছে অমনি চলে এসেছি এগুলো ভিজিয়ে রাখতে। তরকারি তো হয়েই গেছে, মাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি রুটি সেঁকে দেবো, তো মা বললো যে না এখন সেঁকতে হবে না, তুই বরঞ্চ তোর কাজগুলো সেরে নে। তো আমি ভাবলাম তাহলে আর বসে থেকে কি করব, বরঞ্চ এই কাচাকুচিগুলো করেই নি।
তো রোদও বেশ ভালোই উঠেছে, যত তাড়াতাড়ি কেচে দিতে পারবো তত তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আবার ভাঁজ করে তুলেও নিতে পারবো। আর আজকে এঁচোড় রান্না করব। গতকালই আমি একটু চর্বি আনিয়ে রেখে দিয়েছি, চর্বি আর তার সাথে একটুখানি মেটে, তো সেই দিয়েই আজকে এঁচোড়টা রান্না হবে। আমি কিন্তু গতকাল রাত্রেই এঁচোড় কেটে রেখেছিলাম, সেইটা আর মানে ভিডিও করা হয়নি, যেহেতু মানে ভিডিও শেষ করে তারপর আমি ওটা করে রেখেছিলাম, সেই কারণে আর সেটার ক্লিপিং নেওয়া হয়নি। তো ওই এঁচোড়টা কেটে রেখেছি বলে না, ওটাও আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে। না হলে অত বড় একটা এঁচোড় কুটে রান্না করতে গেলে খুবই অসুবিধা হয়ে যেত। তার উপরে বাবানের পরীক্ষা রয়েছে, সময় মতন ছুটির সময় আমাকেই আবার আনতে যেতে হবে। এদিকে হাঁড়িতে ভাত নেমে গেছে, তাড়াতাড়ি করেই রান্নাটা শুরু করে দিয়েছি আর কি। আর গতকালের না কিছুটা ভাত রয়েছে, তোমাদের দাদাভাই এসেই বললো যে ভাত থাকলে ভাতই দাও, আমি আর রুটি খাবো না। আর এই সময়টাতে না জল দেওয়া ভাত খেতেই বেশি ভালো লাগে। আর ফ্রিজে যে চর্বি মেটে সমস্ত রাখা ছিল সেটা বের করে নিয়েছি। আর বাবা মা যেহেতু ওগুলো খাবে না, মানে এঁচোড় রান্নাটা খাবে না, সেই কারণে ওনাদের জন্য বাটা মাছ নিয়ে এসেছে, ওইটা রান্না করব। আর ওদিকে তো এঁচোড় গতকাল কুটেই রেখেছিলাম, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু সমস্ত কোটা হয়ে গেছে, শুধু আমটাই কুটিনি, আমটা আমি চাটনি করব। আর এদিকটাতে দেখো উচ্ছে আলু ভাজি, কারণ আজকে একটু চচ্চড়ি করব। তো ওই উচ্ছে আলু চচ্চড়ি, ওদিকে বাটা মাছের ঝোল, তার সাথে এঁচোড় দিয়ে ওই চর্বি দিয়ে ওই একটা ব্যাপার, আর তার সাথে হবে আমের চাটনি, ব্যাস। আর এই যে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, ওকে জল ঢালা ভাতটাই দিয়ে নিলাম। যেহেতু রোদ্রে আবার কালেকশানে বেরোবে, এই ঠান্ডা ভাতটাই কিন্তু ওর অনেকটাই উপকার লাগবে এখন। বড় কড়াই, ছোট কড়াই, সব কড়াই একবারে নামিয়ে নিয়েছি। মেজো কড়াইটার মধ্যে হলো আমার ওদিকে উচ্ছে আলু চচ্চড়ি, এখানে ছোট কড়াইটা নিয়েছি, সেইটার মধ্যে আমি আমের চাটনি করে নিচ্ছি। আর এরপর বেরোবে আমার বড় কড়াই, মানে আমার শাশুড়ি মায়ের ঘরের কড়াইটাও নিয়ে আসবো। এঁচোড়টা তো বেশ অনেকটাই রান্না হবে, তার সাথে আলু, চর্বি সমস্ত দিয়ে না প্রায় এক কড়াই হয়ে যাবে। আমার ওই মাঝারি কড়াইটার মধ্যে না আমি একেবারেই কিন্তু সেদ্ধ করে নিয়ে এমনি কাঁচাই আমি ওই, আর ওইদিকে মেটে ওই ঘর থেকে একদম মেজে ঘষে করে নিয়েছি। বাটা মাছটা কেটেই এনেছিল, আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওই যে বললাম বড় কড়াই, মানে বড় মেজো ছোট তিনটে কড়াই আজকে আমি লাগিয়ে নেব। তো ওই বড় কড়াইটা নিয়ে এসে ওর মধ্যে আলু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ বাটাটা আলাদা করে নামিয়ে রেখেছি। আর এখানে আদা রসুন, মানে একটা গোটা রসুন দিয়েছি, ওটা আলাদা পেস্ট করব। আর এঁচোড়টা ওই যে বললাম আমি ভেজে কষিয়েই রান্না করব, এতটুকুও সেদ্ধ করব না, সেদ্ধ করলে না ভালো লাগবে না। যেহেতু এঁচোড়টা এখন একটু বেশ বড় হয়ে গেছে, সেই কারণে ওই ভেজে কষিয়েই রান্না করব। যদি এঁচোড় ছোট থাকতো তখন আবার কিন্তু এইভাবে হতো না, সেদ্ধই হতো না, তখন প্রেশার কুকারে অন্তত পক্ষে একটা দুটো সিটি আমাকে দিতেই হতো। অনেকদিন কিন্তু তোমাদের সাথে আমার রান্নার রেসিপি শেয়ার করা হয় না, আজকে একটু অন্যরকম রান্না করছি, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওদিকে না আলু আমি নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি এঁচোড় দিয়ে নুন হলুদ দিয়ে এটাকেও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি হাতা দিয়ে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এই রান্নাটা যেহেতু বেশ একটা জমাটি রান্না, তেল মশলাও কিন্তু সেইভাবেই এর মধ্যে দিতে হবে। তো এর মধ্যে আরও অনেকটা তেল দিয়ে নিলাম। আর এই রান্নাটা না যদি সর্ষের তেলেই করা যায় তবেই কিন্তু এর স্বাদ সেইভাবে পাওয়া যায়, সাদা তেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আমার মনে হয়। তো সর্ষের তেলেই আমি এখানে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম একটা গোটা টমেটো কুচি, এটাও দিয়ে খুব ভালোভাবে নরম না হওয়া পর্যন্ত বেশ একটু ভেজে নেব। টমেটোটাও এখন বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে প্রথমেই দিয়ে নেব আমি পেঁয়াজ বাটা। আদা রসুনের পেস্ট কিন্তু আগে দিচ্ছি না, পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের জলটা বেশ টেনে যায়। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়েছি। আদাটাও কিন্তু বেশ অনেকটা দিয়েছি, তার সাথে রসুন ওই যে বললাম একটা বেশ বড় গোটা রসুন আমি দিয়েছি। যেহেতু মাটনের মেটে আর চর্বি দিয়ে রান্না করছি, এমনিতে এই জিনিসটা ভীষণ রিচভাবেই রান্না করতে হয়, তার সাথে রয়েছে এঁচোড়, তো সেই কারণেই বেশ অনেকটা পরিমাণে রসুন পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগবে না। তো পুরোটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ সমস্তটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানোটাতেই কিন্তু রান্নার স্বাদটা বাড়ে। যতক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে গ্যাস কমিয়ে কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে। ওদিকে মশলাটা কষানো হতে হতে যেসব মশলাপাতিগুলোর কাজ আমার হয়ে গেছে সেইগুলোকে সমস্ত আবার ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো ফ্রিজেই রাখি, আর এতে আমার সুবিধা হয়। শুধু গুঁড়ো বলে নয়, গুঁড়ো গোটা সমস্ত কিছু আমি কিন্তু ফ্রিজেই রাখি। আর যখনই রান্নার মোটামুটি এই জিনিসগুলো লেগে যায় তখনই কিন্তু আমার ওই রান্নার জায়গাটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। যেহেতু ছোট্ট একটা রান্নাঘর আমার, এখানে মানে যদি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি আমারই কাজ করতে ভীষণই অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে যখন যেটা কাজ মিটে যায় তখনই সেটা সেইখান থেকে সরিয়ে আবার ঠিক জায়গায় রেখে দিই, জায়গাটা পরিষ্কার করে নিই। মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তেল ছেড়েও এসেছে। এবার এর মধ্যে ওই চর্বি আর যে মেটে সমস্ত টুকরো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে নিলাম। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে পুরো ব্যাপারটা বেশ মেশে এবং সবারই পাতে একটু একটু পড়ে। তো সেই কারণেই ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। বড় কড়াইটাতে এঁচোড় রান্না করছি, আর মাঝারি কড়াইটার মধ্যে ভাবলাম বাবা মায়ের মাছের ঝোলটা বরঞ্চ বসিয়ে দিয়ে নিই। এইভাবে না করলে না অনেকটাই দেরি হয়ে যাবে, আবার আমার অনেকটাই অসুবিধা হবে। আর তোমাদের কথা অনুযায়ী কিন্তু তেলের মধ্যে সামান্য লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি, আর তারপরেই মাছগুলো আমি ছেড়ে দিলাম। আর এই ছোট ছোট বাটা মাছগুলো আমাদের বাড়ির সবাই না ভীষণ ভালোবাসে, মানে আমি আর বাবান ছাড়া। তোমাদের দাদাভাইও ঠিক এইরকম বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার আবার বাটা পোনা এত ছোট ভালো লাগে না। একটু বড় সাইজের বাটা হলে মধ্যেখান থেকে ধরো একটা টুকরো করলাম বা 3টে টুকরো হলো, ঠিক সেই রকম মাছ আমার ভীষণ প্রিয়। মেটে আর চর্বিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে নিলাম। এটাকেও কিন্তু এখন একদম মানে হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ এই রান্নার খুলবে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতন এইরকমভাবে এঁচোড় দিয়ে আর এরকম চর্বি মেটে দিয়ে রান্না করো একটু কমেন্টে জানিও তো। কে কে ভালোবাসো আমার মতন এই রান্নাটা খেতে একটু জানিও। আমাদের এই বাড়িতে কিন্তু এর আগে কোনো দিনও এইভাবে রান্না হয়নি। শুধু এই বাড়িতে কেন, আমার বাপের বাড়িতেও কোনো দিনও এইভাবে রান্না হয়নি। আমরা এঁচোড় সর্বদাই চিংড়ি দিয়ে খেয়েছি, তবে আমার বাপের বাড়িতে কোনো দিনও কিন্তু নিরামিষভাবেও আমরা এঁচোড় খাইনি। তবে এই এখন কিন্তু এই বাড়িতে এসে নিরামিষ এঁচোড়ও খাওয়া হয়, আর চিংড়ি দিয়ে তো খাওয়া হয়। আর এই যে রেসিপিটা, এটা কিন্তু আমার এক কাকার কাছ থেকে শেখা। সেই কাকু আমাকে রান্না করে এইভাবে এঁচোড় খাইয়েছিল, আর তারপর থেকে তো এই রেসিপিটার আমি ফ্যান হয়ে গেছি বলতে পারো। ভীষণ ভালো লাগে আমার। আর এখন রান্না করি, তোমাদের দাদা ভাইও খায়, সেও ভীষণ ভালোবাসে। আলাদা করে বাটিতে গরম জল করে রেখে দিয়েছিলাম, আর এদিকে আমার এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে নিলাম। গরম জল যে কোনো তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই আমি কিন্তু মাছ মাংস যাই রান্না করি না কেন তার মধ্যে কিন্তু গরম জলের ব্যবহারটা মানে করি, যাকে বলে গরম জলই আমি দিই। আর সেই কারণে না তরকারি কিন্তু খেতেও মন্দ হয় না। একই সাথে দুটো রান্না হয়ে যাচ্ছে, এদিকটাতে এঁচোড় রান্না হচ্ছে, ওদিকটাতে মাছের ঝালটাও রান্না হয়ে যাচ্ছে। এদিকে মাছের ঝালটা আমার রান্না হয়ে গেছে। দেখে হয়তো ঝোল মনে হচ্ছে, কিন্তু এইটুকু থাকবে না। গরম অবস্থাতে একটু যদি পাতলা না রাখি এটা কিন্তু খাওয়ার সময় অনেকটাই জমে যায়। কড়াইয়ের ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ নাকে যে আসলো কি বলবো। ভীষণ সুন্দর রান্নাটা কিন্তু হয়েছে। তবে এঁচোড়টা কিন্তু এখনও সেদ্ধ হবে, রান্না কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তাই এটাকে এখনও সময় দিতে হবে।
এঁচড়গুলো কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন করে বড় বড় করে আমি কুটেছি, যার জন্য একটু সময় লাগছে। সেই সময় লাগুক, দরকার পড়লে কড়াইতে বসানোই থাকবে, আমি বাবানকে নিয়ে এসে তারপর না হয় তরকারি নামাবো। তো এই দিকটাতে তো আমার সমস্ত রান্নাই হয়েছে, শুধুমাত্র এঁচড়টাই বাকি। আর এই যে এই বাসনগুলো সকাল থেকে ঝুড়ির মধ্যেই ছিল, এতটুকু সময় পাইনি গো যেগুলো গোছাবো, তো এইবার গুছিয়ে নেব। মিক্সির কাজটাও হয়ে গেছে, তাই এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের ওপরটাতে রেখে দিলাম। গ্যাসের স্ল্যাবের ওপরটাতে আমার রাখার এতটুকুও জায়গা নেই জানো তো, তাই এর ওপরটাতেই রেখে দিই। আর যাতে নোংরা না হয় সেই কারণে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। রান্নাটা এখনও হচ্ছে, আর বাবানকে ঠিক সময় মতন তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে এসেছে। আজকে বাবানের রয়েছে বিজ্ঞান পরীক্ষা, জানি না কেমন দেবে, তবে ও কিন্তু বিজ্ঞানে মোটামুটি বেশ ভালো, প্রতি বছরই ভালো নাম্বারটাই কিন্তু তোলে বিজ্ঞানে, জানি না আজকে কি করবে। তো এই দিকটাতে রান্না হচ্ছে, এদিকে আমি আমার কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি, যতটা পারছি এগিয়ে রাখছি। গ্যাসটা না হয় এখন মুছবো না, কড়াইতে তরকারিটা যেমন রয়েছে তেমনই থাক, আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাকি তরকারিটা ঢেলে নিয়ে কড়াই টড়াই সমস্ত সে ওবেলায় মাজা যাবে খুনি। গ্যাসটা এখন আর মুছছি না, সমস্ত রাখা থাক। এদিকে সময় হয়ে আসছে 1:30 বাজে, দুটোই বাবানের স্কুল ছুটি, আমাকে ঠিক সময় মতন পৌঁছে যেতে হবে। প্রায় 2 বাজে, বাবানের পরীক্ষা দুটোই শেষ। এত তাড়াহুড়ো করে না সত্যি পেরে উঠি না, 1 ঘন্টা যে কিভাবে কেটে যায়। এই সবে 1 ঘন্টা আগে তোমাদের দাদাভাই দিয়ে আসলো, তার মধ্যে 1 ঘন্টার মধ্যে যে কতগুলো কাজ আমি সারলাম কি বলবো, ভীষণ তাড়াহুড়ো করে। যাই হোক, তবে বাবানকে বলা আছে যে পরীক্ষা শেষ হয়ে গেলে একদম গেটের বাইরে আসবি না, ওকে বলাই আছে, ও গেটের ভেতরেই থাকে। আমি যাব, আমাকে দেখে তারপর বেরোয়। ছাতাটা নিয়েছি, ভীষণ রোদ, চলো ছাতাটা খুলি। বাবানকে তো নিয়ে এসেছি, আর এই দেখো আমার গ্যাসের স্ল্যাব, গ্যাস কিচ্ছু মোছা হয়নি, তরকারিটাও আমার ওই গ্যাসের উপরেই বসানো রয়েছে। রান্না করি আর মুছতে থাকি বলে গ্যাসটা পরিষ্কার রয়েছে, তাই তোমরা বুঝতে পারছো না, কিন্তু তেল ছিটকে রয়েছে জানো তো, ওই দেয়াল টেয়ালগুলো একদমই খারাপ অবস্থা। তো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কিন্তু এখন নয়, খানিক বাদে, আগে সবাইকে খেতে দিয়ে নিই। আরে এই দেখো, এই হলো আজকের আমার স্পেশাল ডিশ। কেমন লাগছে দেখতে, গন্ধ তো একেবারে মাটনের মতন বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি আমি আজকে মাটন রান্না করেছি। আসলে চর্বি এবং মেটে অনেকটা দিয়েছিলাম, পুরো 100 টাকার কিনে নিয়ে এসেছিলাম, পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। এই যে এদিকে বাবা মায়ের খাবারটাও বেড়ে নিয়েছি, এখানে বাটা মাছের ঝাল, তার সাথে উচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে রয়েছে আমের চাটনি। ব্যাস, চলো ওনাদের দুজনকে খেতে দিয়ে আসি। ওনাদের যে খেতে দিয়ে তারপর যাব সেইটুকু সময় আর হয়ে ওঠেনি, যেহেতু বাবানকে আনতে যাওয়ার একটা তাড়া ছিল। তো চলো দিয়ে এসে তারপর কথা বলছি। আর এখন তোমাদের দাদাভাইও চলে এসেছে, এই যে ওর খাবারটাও বেড়ে নিলাম। আমার বাবানের খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি তরি তরকারি দিলে না ঠিক এইরকম একটা ডিশ দিই, আর তারপরে তরকারির বাটি বসাই, তা না হলে যখন এই বাটির থেকে তরকারিটা ঢালবে তেল মশলা গড়িয়ে একদম মেঝেতে এসে লাগবে, আর সেটা বড্ড বিরক্ত লাগে আমার। বলো কেমন হয়েছে রান্না? গন্ধটা পুরো মনে হচ্ছে না একদম খাসির মাংস রান্না করেছি, আর দেখতেও কিন্তু তেমনই হয়েছে, তাই না? আমি খুঁচিয়ে খুঁচিয়ে বলছি, আর আমার দর্শক বন্ধুরা ভাববে যে আমি তোমাকে মানে তোমার মুখ দিয়ে আমি কথাগুলো বলাচ্ছি, একটু তুমি বলো। সুন্দর হয়েছে, একেবারে 1 নম্বর, ফার্স্ট ক্লাস। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7:30। গঙ্গার জল এসে গেছে, চালটা ধুয়ে রেখে দিচ্ছি, রাত 8টা অথবা 8:30 ভাতটা বসিয়ে নেব। আর বাবান ওদিকে পড়ছে, বাবানের শরীরটা কিন্তু এখন বেশ ভালো আছে, ও ভালো থাকলে না আমরাও যেন ভালো থাকি। জ্বরটা সারাদিনে আসেনি,
ভীষণ চিন্তা ছিল, পরীক্ষা দিতে গিয়ে তখন আবার যদি জ্বর আসে তাহলে বেশ সমস্যা হয়ে যাবে। তো দেখলাম যে না, সুস্থ আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে সমস্ত বাসনকোসন আমার এখানে জমাই রাখা ছিল, এইবার সমস্ত মেজে ঘষে নিচ্ছি। ওদিকে বাবান পড়ছে আর এদিকে আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আসলে কি দুপুরবেলায় আজকে ওই যে বললাম কিছুই করা হয়েছিল না, শুধু রান্নাটুকুনিই করেছিলাম, গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি, কড়াই টড়াই কিছুই নামানো হয়নি। তো খাওয়া দাওয়ার পরে না যেটুকু তরকারি ছিল সেটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছিলাম। আর গ্যাসের ঝিকগুলো তখনই মেজে ঘষে একদম গ্যাসের স্ল্যাব সমস্ত বিকেলবেলাতেই খাওয়া দাওয়ার পরে মুছে নিয়েছিলাম। আজকেই এতটা দেরি, জানো তো, কোনো দিনও আমার মনে পড়ে না যে আমি এত দেরি করে গ্যাস মুছেছি। আমার রান্নার সাথে সাথেই সমস্ত এই কাজগুলো আমি করে নিই, কিন্তু আজকে আর প্রতিটা দিনের মতন সামলাতে পারলাম না, তাই আজকে একটু দেরি হয়ে গেল। যাকগে, প্রতিটা দিন তো আর সমান হয় না, যেদিন যেমন কাজ হয় ঠিক তেমনভাবে সেদিনটা করে নিতে হয়। তো রাত্রেবেলায় ভাত বসাবো, আর যেহেতু মাছ হয়েছে সবাই আজকে ভাতই খাবে, আর আমাদের তো তরকারি রয়েইছে। যাকে চলো, আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।